আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2025 শুধু তাই নয়, এসএসসি 2026-27 আমি বোঝাতে যাচ্ছি যে কোনো সালের জন্য। এই ইংরেজি সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এন্ড ফার্স্ট পেপার যারা একেবারেই পড়ো না বা পারো না, শুধু তাদের জন্য এই ভিডিওটা। অন্তত শুধুমাত্র পাশ করার জন্য, যে আমি লিখতেই পারি নাই, যদিও ভিডিও করাটা আমার অপরাধ হচ্ছে, আমি নিজেকে মনে করি এটা অপরাধ করতেছে, কারণ তারপরেও তোমাদের কথা বিবেচনা করে তোমাদের জন্য ভিডিওটা করলাম যেন তোমরা অন্তত পাশ করতে পারো। ভুলের মাসুলটা যেন অন্যরকম ভাবে না হয়, ভুলের মাসুলটা যেন শুধুমাত্র পাশ দিয়ে হয়, এ কারণেই আমার এই ভিডিওটা করা। ইংলিশ সেকেন্ড পেপার যে তথ্যগুলো তোমাদেরকে দিব, এতটুকু যদি তুমি মাথায় রাখতে পারো, আমার বিশ্বাস যে তোমার একটা মোটামুটি পাশ থাকবে। অন্তত 1, 2, 3 এগুলো পারবা না, যারা পড়ো না পারবা না, কিন্তু আমি এখন যেটা দেখাবো সেটা পারবা। হচ্ছে টেবল 3 নাম্বার ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নং থাকবে সেকেন্ড, কোশ্চেন নং থাকবে সেকেন্ড, সরি থার্ড নাম্বার কোশ্চেন, এটা তৃতীয় নাম্বার কোশ্চেন। টেবল একদম সহজ, শুধুমাত্র বাক্য মিলাতে হবে। বাক্য একটা সেন্টেন্স তৈরি হলেই হবে, হুবহু যে মিলতে হবে তোমার বন্ধুর সাথে তা নয়। তোমার যদি একটা অর্থবোধক কোনো সেন্টেন্স তৈরি হয় তাতে হয়ে যাবে, মানে এ কলাম বি কলাম সি কলাম। আবার তোমাদের যে এ বি সি ডি বা 1, 2, 3 এগুলো যে মিলাইতে হয়, এটা জাস্ট মিলানোর পর একটা সেন্টেন্স হয়ে যাবে, তাতে 1 নাম্বার তুমি পেয়ে যাবা। শুধুমাত্র বাক্য মিলাতে হবে, টেন্স এবং সেন্টেন্সের স্ট্রাকচারের উপর নির্ভর করে। সেন্টেন্স সবাই পারে, টেন্সও সবাই পারে। এখন টেন্স 12 প্রকার কি কি জানো, যদি না জানো জেনে থাকো তাহলে আমার ভিডিওগুলো দেখে নিও, বেসিক গ্রামারে সেন্টেন্সের স্ট্রাকচারও সেখানে দেওয়া আছে। তবে এর মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আছে, তোমাকে অবশ্যই কোন কোন সাবজেক্ট অর্থাৎ পার্সনের উপর ডিপেন্ড করে কোন কোন অক্সিলারি ভার্ব ব্যবহার হবে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। এই কারণে পার্সন ভিএস অক্সিলারি ভার্ব আমার একটা ফুল ক্লাস আছে, দেখে নিও। ওকে, সেন্টেন্স মিলাইতে হবে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ যদি অর্থ পারে তাহলে হুবহু সে টেবলটা কভার করতে পারবা। এই জন্য বলবো বেশি বেশি একটু প্র্যাকটিস করো। এটা হামরি কোনো স্ট্রাকচার না, ক্লাস 4 থেকে যারা পড়ে আসছো একটু টেন্স আর সেন্টেন্স তারাই লিখতে পারবা। এবার হচ্ছে প্রশ্ন নাম্বার 8, সাফিক্স এন্ড প্রিফিক্স এর জন্য বিগত সালের প্রশ্ন মুখস্থ করো, তাতেও কমন পাবা। যেমন কমন, আনকমন, নেট, ইন্টারনেট, অ্যাবল, আনএবল, মানে এরকম কিছু ওয়ার্ড আছে প্রশ্নে থাকবে। যেমন কমন লেখা, তুমি সেখানে কি লিখতে হবে, আনকমন। আর এরকম যদি তুমি তথ্যগুলো মুখস্থ করতে পারো, আমার বিশ্বাস বোর্ডগুলো একটু কভার করলেই তুমি পেয়ে যাবে। এটা কোনো স্ট্রাকচার রুলস এত কিছু মনে রাখতে হবে না। কমন, ফিক্সড, আনফিক্সড, আর নেচার, নেচারেবল, এরকম অনেক শব্দ আছে, আগে পড়ে নিও একটু প্লিজ। যেমন নেট লেখা থাকলে হয়তো লিখতে হয় নেটওয়ার্ক বা নেট, নেটওয়ার্ক, ওকে, বা ইন্টারনেট, এই শব্দগুলো ইউজ করতে হয়, প্রিফিক্সও করতে হয়, সাফিক্সও করতে হয়। এইভাবে মুখস্থ করে নিও, আমার বিশ্বাস তুমি সাফিক্স প্রিফিক্স পারবা। এবার হচ্ছে ট্র্যাক কোশ্চেন। তুমি নিশ্চিত থাকো আমি যেটা বললাম, তুমি এখানে 3 পাবা, এখানে মিনিমাম 3 পাবা। আমার এই কথাটা মনে রেখে যদি একটু পড়ো। এবার ট্র্যাক কোশ্চেন। ট্যাগ কোশ্চেন যে সেন্টেন্সটা থাকবে তার উপর ডিপেন্ড করে লিখতে হয়। সেটা তোমার তথ্য হচ্ছে, একটা বিষয় হচ্ছে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, ভার্ব কোনটা হবে সেটা ইউজ করতে হবে। এখন নেগেটিভ করবা না অ্যাফার্মেটিভ করবা, এই 3টা তথ্য তোমার জানতে হবে। 3টা তথ্যই আমি তোমাকে দেখা দিচ্ছি। তবে আগে একটা কথা বলে নেই, আমার এই ট্যাগ কোশ্চেন যারা পারো আর না পারো তারা যদি এই কয়েকটা তথ্য মুখস্থ করো, মানে 5 মিনিটের ক্লাস, তাতে তুমি নিশ্চিত থাকো যে তুমি 5-এর মধ্যে 3 পাবাই পাবা। এখন যদি বলো স্যার আবার 5-এর মধ্যে 5 পাইতে হবে, আমি বলবো পাবা না। কেন? মিনিমাম তোমাকে 1.5 মাস প্র্যাকটিস করতে, বাকি যে 1 নাম্বার আছে পুরো ঝাল, একদম ঝালে ভরপুর। ওই ঝালটুকু অর্জন করতে হলে 1.5 মাস তোমাকে পরিশ্রম করতে হবে মিনিমাম। যে যত গল্প মারো আমি নিশ্চিত তুমি মিনিমাম 1.5 মাস যদি প্র্যাকটিস না করো পারবা না। ওকে, 3 পাবা না, এসে 5 মিনিট পড়লে 3 পাবা। আমি এখন তাহলে বলে দিচ্ছি কি কি সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, ভার্বকে আইডেন্টিফাই করতে হবে, আর হচ্ছে তোমার নেগেটিভ করবা না অ্যাফার্মেটিভ করবা সেই তথ্যটা জানতে হবে বা দেখতে হবে। ওকে, সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হবে, যদি ট্র্যাক পারো না তা আমার পূর্বের ক্লাসগুলো করে নিও বা দেখে নিও, আর একটু বুঝতে পারবে ভালোভাবে। অথবা ইউটিউবে সার্চ দিলে অ্যাভেলেবল ট্র্যাক কোশ্চেনের
ফরম্যাট পাওয়া যাবে, মানে কিভাবে পূরণ করতে হয়। জাস্ট আমি তথ্য দিচ্ছি, তুমি কিভাবে অর্জন করতে পারবা সেটা। তাহলে সাবজেক্টকে আইডেন্টিফাই করবা, একদম শর্ট কথা। দে, তুমি যে স্টেটমেন্ট যেটা থাকবে স্টেটমেন্টে, এই যে স্টেটমেন্ট থাকে এরকম একটা ডট ডট থাকে, ওকে। তো যাই স্টেটমেন্টে কি থাকলে সাবজেক্ট হবে সেটা আমি তোমাকে বুঝাচ্ছি। স্টেটমেন্টে যদি দে, এভরিবডি বা যে কোনো ধরনের সকল বডিযুক্ত ওয়ার্ড থাকলে ট্যাগে যাওয়ার পর তোমার সাবজেক্ট হবে হচ্ছে দে। কথা ক্লিয়ার? দে থাকলে হবে, এভরিবডি, নো বডি, সাম বডি, এইগুলা যদি বডিযুক্ত কোনো শব্দ থাকে তার ক্ষেত্রেও দে হবে। পুলিশ, পিপল দ্বারা বাক্য শুরু হইলে চাক্ষুষের সাবজেক্ট হিসেবে দে বসবে। এবার এবার বস্তুবাচক, প্রাণীবাচক, ইতরবাচক, শিশু, পাগল, দেখো বস্তুবাচক, প্রাণীবাচক, ইতরবাচক, শিশু, পাগল ইত্যাদি প্লুরাল নাম থাকলে চাক্ষুষে দে বসবে। এখন তোমাকে বলি সেটা হচ্ছে যে বস্তুবাচক কি, যেমন টেবল, প্রাণীবাচক কি অ্যানিমেল। তাহলে বস্তুবাচকটা কি ভাই? বস্তুবাচকটা হচ্ছে যে স্যার আমি বস্তুবাচক, যেমন আমি বলি টেবলস, চেয়ার, এরকম কিছু শব্দ আছে এস যুক্ত হবে। এই শব্দগুলো এস যুক্ত হইলে তোমাকে অবশ্যই অবশ্যই ওকে, এস যুক্ত যদি শব্দ হয় সেটা 100% প্লুরাল ফর্ম, এই কারণে তুমি সেটাকে সাবজেক্টে মানে ট্যাগের সাবজেক্টে যে দে ইউজ করবা। এবার সকল থিং যুক্ত ওয়ার্ড থাকলে, আইএনজি যুক্ত ওয়ার্ড অর্থাৎ থিং যুক্ত সকল থিং অর্থাৎ আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে অথবা বাক্যে যদি ইট দ্বারা শুরু হয়, ঠিক আছে, আইএনজি যুক্ত ওয়ার্ড অথবা যেমন নাথিং, এভরিথিং, হ্যাঁ, এগুলো যদি থাকে অথবা যদি ইট দ্বারা শুরু হয় তাহলে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট বসাইতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম আবার হতে পারে। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হয়তো পরে লিখে ফেলছি, সেটা হচ্ছে ট্যাগে যদি কখনো সাবজেক্ট, এই যে বলছিলাম না বস্তুবাচক, প্রাণীবাচক, ইতরবাচক, শিশু, পাগল, এই কথাগুলো, এই বস্তুবাচকে যেমন টেবলস, অ্যানিমেলস, টাইগার্স, হ্যাঁ, এই সমস্ত শব্দগুলো যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে এস ছাড়া, যেমন টেবল, টেবলস না, টেবল, অ্যানিমেল, অ্যানিমেলস না, মানে এস খেলে উঠা যাবে, তাহলে সেটা সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার হলে সেটার সাবজেক্ট কি হবে? ইট হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, ভি অন অথবা ডু, ডোন্টস বা ডু দ্বারা বাক্য শুরু হলে ট্যাগের সাবজেক্ট হিসেবে উইল ইউ বসবে। কি বসবে? উইল ইউ। এক কথাই শেষ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে উইল ইউ লিখে ফেলবা, ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ লিখে ফেলবা, কথা শেষ। এবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস বা লেটস দ্বারা শুরু হয়, চোখ বন্ধ করে শ্যালুই, শ্যালুই বসাইতে হবে। কথা কি ক্লিয়ার? লেট আস বা লেটস দ্বারা বাক্য শুরু হলে ট্যাগের সাবজেক্টটা কি করবা? শ্যালুই লিখবা। এবার হি সি দ্বারা বাক্য শুরু হলে ট্যাগের সাবজেক্ট হিসেবে হি সি বসবে। ছেলে মেয়ে মানুষের নাম দ্বারা বাক্য শুরু হলে হি সি বসবে, মানে ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি। যাদের বা যাদের মধ্যে বা ভিতরে অবস্থান করা যায় অর্থাৎ মায়ের গর্ভের মতো অথবা কোমলতা বুঝালে এমন নাম দ্বারা যদি, এমন ডটের অনেক শব্দ আছে, এমন নাম দ্বারা বাক্য শুরু হলে ট্যাগের সাবজেক্ট হিসেবে সি বা ইট বসবে। সিও বসাইতে পারো, ইটও বসাইতে পারো। যেমন কোমলতা, চাঁদ একটা কোমল, ঠিক কিনা? কোমলতা বুঝাইছে না, তাহলে তুমি সিও দিতে পারো, ইটও লিখতে পারো। যেমন তো শিপ মানে জাহাজের কথা বললো, তাহলে কি জাহাজের মধ্যে অবস্থান করে না মায়ের গর্ভের মতো, তাহলে সেটাকে তোমাকে অবশ্যই সি বা ইট লিখলে হবে। বাস, বাসের মধ্যে বসো না তোমরা, কথা কি বুঝাইতে পারছি? এগুলো থাকলে সিও লিখতে পারবা, ইটও লিখতে পারবা। কিছু নাম কঠিন, শক্ত, হিংস্র বুঝালে, এগুলো যদি বুঝায় তাহলে তোমাকে ট্যাগে যা কি করতে হবে? হি লিখতে হবে বা ইট লিখতে হবে। কেন? এটা ছেলে ছেলে ভাব। যেমন
হিংস্র বুঝাইলো, শক্ত বুঝাইলো, কঠিন, হ্যাঁ, বজ্র বাজ। তারপর হচ্ছে তোমার ওই আরো অনেক কিছু, যেমন টাইগারের সাথে তুলনা করলো, ইত্যাদি ইত্যাদি অনেক ওয়ার্ড আছে যেগুলো খুব কঠিন। সূর্য, যেমন সান, সূর্য, এটা কিন্তু তীব্রতা বা কঠিনতা বোঝায়। এগুলোর ক্ষেত্রে হি হয় অথবা ইট হয়। কথা কি বুঝাইতে বললাম? এটা আগে বলে ফেলছি যে বস্তুবাচক, প্রাণীবাচক, ইতরবাচক, শিশুবাচক ইত্যাদি সিঙ্গুলার নাম হইলে তাদের ক্ষেত্রে ইট হবে, এটা আগে বুঝিয়েছিলাম। এবার আরেকটা আছে দেয়ারা, দেয়ার, দেয়ার দ্বারা বাক্য শুরু হলে সাবজেক্টে দেয়ারই হয়। তুমি এই কথাটুকু মুখস্থ করো, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ তুমি সাবজেক্ট ধরতে পারবা, 3টা কমন পাবা হুবহু। তাহলে এবার যাবো হচ্ছে ভার্বের কাছে, যে স্যার ভার্ব নিব কিভাবে, সাবজেক্ট তো নিতে পারলাম। বাক্য শুরুতে যে সাবজেক্টটা থাকবে, যারা সাবজেক্ট ধরবা, হতে পারে ফ্রেজাল সাবজেক্ট হইতে পারে, ক্লুজ সাবজেক্ট হইতে পারে, বা কোনো নাম যেগুলো বলছে সেগুলো হইতে পারে। এই সমস্ত সাবজেক্ট যদি থাকে, অথবা সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা থাকবে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাঁ, যেটা থাকবে সেটাকে তোমার কি করতে হবে, এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এখন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তবে একটা কথা আছে, যদি এম লেখা থাকে তাহলে আর এন লিখতে হয়, শ্যাল লেখা থাকলে শ্যান্ট লিখতে হয়, উইলের জন্য উড। এই আস্তে, কথা কি বুঝাইতে পারলাম? এখন তাহলে কি, যদি অক্সিলারি ভার্ব বসে, তাহলে ওই অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। অথবা যদি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব না থাকে, দেখো যে অক্সিলারি ভার্ব গুলা নাই, তাহলে তোমাকে দেখতে হবে ভার্বের সাথে কি আছে। অবশ্যই অক্সিলারি ভার্ব না থাকলে ভার্ব থাকবে, সেই ভার্বটা যদি এস বা ইএস হয় তাহলে বাবা প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি ডি বা ইডি যুক্ত থাকে তাহলে বুঝতে পারো পাস্ট ইনডিফিনিট, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাম, এগুলো যদি না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে, মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি না থাকে তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে ভার্বটা আছে তার সাথে কি আছে, এস বা ইএস, ডি বা ইডি। ওকে, যদি এস বা ইএস যুক্ত থাকে তবে ট্যাগে পার্সন বা প্রোনাউন অনুযায়ী ডু বা ডাজ ব্যবহার করতে হবে। স্যার এটা হচ্ছে প্লুরাল, ডু হবে দের সাথে ডু হয়, বাকি থার্ড পার্সন সিঙ্গুলার যারা থাকে উই আর দের সাথে ডু হয়। ওই যে পার্সন বেস অক্সিলারি ভার্ব দেখতে বলছি, একটু দেখে নিও। আর ডু বা ডাজ হবে হচ্ছে তোমার, সরি ডাজ হবে তোমার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। এবার যদি ডি বা ইডি যুক্ত থাকে তবে কি হবে, ডি বা ইডি যুক্ত থাকলে সেটা পাস্ট টেন্স হয়। তাহলে পার্সন ও প্রোনাউন অনুযায়ী তোমাকে ডিড ব্যবহার করতে হবে। মানে ডিড সবার ক্ষেত্রে যায়, চোখ বন্ধ করে তুমি ডিড ইউজ করতে পারো, ইডি থাকলে সমস্যা নাই, টেনশন নিতে হবে না, কোন সাবজেক্ট আছে ডিড ইউজ করে ফেললে হয়ে যাবে। আরেকটা স্ট্রাকচার আছে যে স্টেটমেন্টে যদি কখনো দেখো নিড প্লাস নট, চোখ বন্ধ করে নিড ইউজ করবা, ভার্বটা নিড ইউজ করবা, অন্য কোনো ভার্ব নেওয়ার দরকার নাই। অথবা নিড এ বা এন, নিড এ বা নিড এন, অথবা নিড টু থাকলে ট্যাগে ডু বা ডাজ ব্যবহার করতে হবে, ডু বা ডাজ ব্যবহার করতে হবে। এই যে অক্সিলারি ভার্বগুলো ইউজ করার কথা বললাম, এদের শেষে এখন কি এনটি হবে না এনটি হবে না, মানে নট ব্যবহার করতে হবে কি হবে না, এটা দেখতে হবে। ওকে, একটা কথা বলে দেই, যদি নিড টু থাকে, নিড নট থাকে, তাহলে কিন্তু আর নট লিখতে হবে না তোমাকে ট্যাগেজে, এটা মনে রেখো। এখন নেগেটিভ করবো কিভাবে? নেগেটিভের কথা হচ্ছে ট্যাগে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করার সময় স্টেটমেন্ট অর্থাৎ বাক্যের মাঝে নোবডি, নান, নট মানে কেউ না, নো ওয়ান, নেইদার, নাথিং, নেভার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল ইটিসি ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ অর্থ দেয়। তাই ট্যাগ করতে হলে অ্যাফার্মেটিভ অর্থাৎ ট্যাগ কোশ্চেনে নট ব্যবহার করা যাবে না। কিন্তু এই শব্দগুলো যদি না থাকে, অর্থাৎ আর এগুলো যদি না থাকে, তাহলে ট্যাগ কিন্তু এই যে এনটি মানে এন অ্যাপোস্ট্রফি অর্থাৎ নট, এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়, অ্যাব্রি মানে যেটা সংক্ষিপ্ত নট। এটা ওই যে অক্সিলারি ভার্বের কথা বললাম না, সেই ভার্বগুলোর পরে তোমাকে এনটি ব্যবহার করতে হবে যদি এই ওয়ার্ডগুলো না থাকে। আসলাম একটু ফ্রি হওয়ার জন্য। এই কথা বলো না। তাহলে যদি এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় থাকে সেন্টেন্স স্টেটমেন্টে, তাহলে তোমাকে নট লিখতে হবে না। কিন্তু এই ওয়ার্ডগুলো যদি না থাকে, মানে থাকে, তাহলে যদি এগুলো থাকে তাহলে ট্যাগে যে নট লিখতে হবে না, আর যদি না থাকে তাহলে ট্যাগে যে নট লিখতে হবে।
অর্থাৎ স্টেটমেন্টে উল্লেখিত ওয়ার্ডের পূর্বে যদি আবার এ থাকে, যেমন স্টেটমেন্ট গুলো কোনটা বলছি যে নোবডি, যেমন ধর লিটল, আমি লিখলাম এ লিটল, মানে লেখা আছে স্টেটমেন্ট এ লিটল। ফিউ লেখা আছে এ ফিউ। যদি এ ফিউ মানে এই যে নেগেটিভ ওয়ার্ড গুলা, এই যে নেগেটিভ ওয়ার্ড গুলা, এই নেগেটিভ ওয়ার্ড গুলার পূর্বে যদি কখনো এ লেখাটা থাকে, তাহলে বুঝতে হবে এই নেগেটিভ গুলা নেগেটিভ নাই, নাম মাত্র নেগেটিভ, এগুলো নাম আসলে ব্যবহার হবে না। অর্থাৎ তোমাকে তাহলে নেগেটিভ পড়তে হবে আবার নতুন করে। মানে আমরা জানি ফিউ থাকলে এই নটটা ব্যবহার করব না, লিটল থাকলে নটটা ব্যবহার করব না, কিন্তু যদি স্টেটমেন্টে দেখো এ ফিউ এ লিটল, তাহলে ভাববা যেটা নেগেটিভ না। আমি আশা করি বুঝাইতে পারছি। এবার 10 নম্বর প্রশ্নে চলে যাব, যে কানেক্টর। এই কানেক্টরের জন্য হচ্ছে একই জাতীয় ওয়ার্ড বুঝালে এন্ড হয়। কানেক্টরের জন্য কি হবে? একই জাতীয় ওয়ার্ড বুঝালে এন্ড হয়। এক ব্যক্তি একই সাথে, কানেক্টরের জন্য যেটা বলবো সেটা হচ্ছে কানেক্টরের জন্য বাক্যে একই জাতীয় ওয়ার্ড বুঝালে এন্ড হয়। একই ব্যক্তি একই সাথে দুটি কাজ করলে, মানে একটা সেন্টেন্সে যদি একই ব্যক্তি দুইটা কাজ করে, যেমন একজন গায়ক আবার নায়ক, গায়ক আবার সঙ্গীত মানে তোমার হতে পারে সে অভিনেতা, আবার গায়ক এবং সে হতে পারে যে সে কবি, হতে পারে যে সে ইত্যাদি ইত্যাদি, মানে একই কাজ, মানে চাও খায় আবার কফিও খায়, এরকম কিছু যদি সেন্টেন্স থাকে, মানে এক সেন্টেন্সে একটা ব্যক্তি একাধিক কাজ করে, তাহলে সো ডট ডট এন্ড, যদি এরকম সেন্টেন্স থাকে তাহলে মাঝখানে সো, তারপরে কিছু ওয়ার্ড থাকবে ওটা ডট ডট হিসেবে বুঝাইছি, তারপরে হবে আবার এন্ড, গ্যাপ থাকলে এন্ড বসাই দিব, অথবা শুধু এন্ডও হয়, সমস্যা নেই। কারণ বুঝালে হয় বিকজ, শর্ত বুঝালে হয় ইফ, বাক্যের শুরুতে অথবা মাঝেও হতে পারে ইফ, আর যে অর্থ বুঝালে দ্যাট ব্যবহৃত হয়। প্যাসেজের শেষে যদি কখনো গ্যাপ থাকে, চোখ বন্ধ করে সো বা হাউএভার লিখে দিলে হয়। এই যে 4-5টা কথা বললাম, এগুলাই যদি বেশ কয়েকবার ব্যবহার করতে পারো, তুমি নিশ্চিত থাইকো যে তোমার এখানে কমন পড়বে। মানে তুমি যদি এই কানেক্টর ওয়ার্ড গুলো ইউজ করো, এই এখানে যতগুলো ওয়ার্ড দিলাম এরা 5বারই সাধারণত ব্যবহার হয়। তুমি যদি একটু অর্থটা বুঝো বা এই ওয়ার্ড গুলো মুখস্থ করে আন্দাজে লিখে দাও, একই জাতীয় ওয়ার্ড বুঝলে এন্ড হবে, দুইটা কাজ করলে সো এন্ড, সো ডট ডট এন্ড অথবা এন্ড। কারণ বুঝলে বিকাশ হয়, শর্ত বুঝলে ইফ হয়, বাক্যের শুরুতে বসতে পারে মাঝে, মানে গ্যাপ যে থাকবে কানেক্টরে শুরুতে বসতে পারে মাঝেও বসতে পারে। যে অর্থ বুঝলে দ্যাট হবে, প্যাসেজের শেষে সাধারণত সো বা হয়বার ব্যবহার করা হয়। প্যাসেজের শেষে যদি তোমার গ্যাপ থাকে সো বা হয়বার লিখে দিবে, হয়ে যাবে, আবার দেয়ানো হয়। এই ওয়ার্ড গুলো যদি তুমি ইউজ করো কানেক্টরে, আমি নিশ্চিত বলতে পারি 5-এর মধ্যে তোমার 3 পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি খুবই বেশি। হ্যাঁ, এবার চলে যাব হচ্ছে 11 নম্বর প্রশ্নে, যে 11 নম্বর প্রশ্ন, শুধু কোথায় কমা হবে, কলন হবে, ইনভার্টেড কমা হবে, ফুল স্টপ বসবে, এগুলো। আর আমি এমনি বলে দিচ্ছি, সেন্টেন্সের শুরুতে যদি কখনো কোনো লেটার থাকে, মানে ওয়ার্ড থাকে, সে ওয়ার্ডের অক্ষরটা বড় করতে হবে, মানে ওয়ার্ডটা বড় করতে হবে, ওয়ার্ডের প্রথম লেটারটা বড় করে দিতে হবে। তারপর হচ্ছে ফুল স্টপের পরে কোনো ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডের শুরুতে যে লেটারটা থাকবে, মানে যে অক্ষরটা থাকবে, সেটাকে তোমার বড় হাতের করে দিতে হবে। কেউ যদি ন্যারেশন ভালো করে তাহলে সে বাক্যটা খুব সহজে ধরতে পারে, আর ধরলেই কোথায় ফুল স্টপ কোথায় কমা হয় এগুলো বলা যাবে। একাধিক নাম থাকলে কোমা কোমা তারপরে শেষেরটার পূর্বে এন্ড দিতে হয়। একাধিক যেমন লেখা আছে স্যান্ডেল, জুতো, এগুলো লেখা আছে, বা নাম রহিম, করিম, সুমন, অনেকগুলো লেখা আছে, তাহলে প্রথম দুইটার মাঝখানে কমা হবে, শেষেরটার পূর্বে এন্ড হবে। এগুলো তোমার ইউজ করতে হবে। অর্থাৎ এটার যদিও সহজ, কিন্তু এটা অর্থের উপর ডিপেন্ডেড করে। আমার বিশ্বাস তুমি যদি 5 থেকে 7টা মন দিয়ে অর্থ বুঝে বুঝে পড়ো বা প্র্যাকটিস করো, তুমি পরীক্ষায় লিখতে পারবা। এখন হচ্ছে রাইটিং পার্টে ঢুকবো। রাইটিং পার্টে সিবি 100% পাবা, অ্যাপ্লিকেশন 100% পাবা, প্যারাগ্রাফ 100% পাবা, ইনশাআল্লাহ কম্পোজিশনও পাবা। এটা আমি পরে আলোচনা করব। আপাতত তোমাকে আমি অ্যাপ্লিকেশনটা দেখাই দিচ্ছি। যে অ্যাপ্লিকেশন আসুক, কারণ তুমি তো পারো না, গাধা, কোনো কিছুই পারো না, তাহলে তোমাকে তো লিখে আসতে হবে। কমনও পড়ে নাই, যদি কমন পড়ে ফ্যাসিলিটি সম্পর্কে, তাহলে এটা লিখে দিতে পারো ফ্যাসিলিটি। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি আগে খেয়াল করো, তোমাকে একটা অ্যাপ্লিকেশন আসছে, তোমার কোন বিষয়টা লিখতে হবে। যদি উল্লেখিত ডেট থাকে ডেট লিখবা, উল্লেখিত স্কুলের নাম থাকে স্কুলের নাম লিখবা, অথবা নিজের মতো লিখে ফেলবা। হেডমাস্টারের কথা বলে হেডমাস্টার, প্রিন্সিপালের কথা বলে প্রিন্সিপাল। সাবজেক্ট প্রেয়ার ফর ডট ডট, মানে প্রেয়ার ফর, অ্যাপ্লিকেশন একটু পড়ে দেখো কি বলছে, কার সম্পর্কে লিখতে বলছে। অ্যাপ্লিকেশন পর এখানে যেটা থাকবে সেটা লিখে ফেলবা, হতে পারে ক্যান্টিন, ভ্যান্টিন, অনেক কিছু, মানে যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে পারবে সেটা জাস্ট লিখে দিবা, দ্যাটস ফাইনাল। এখন যাবো হচ্ছে স্যার।
উই দ্য স্টুডেন্ট অফ এর স্কুল বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টার্ট দ্যাট এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট স্টাডি ইন আওয়ার স্কুল। এইটুক কথা মাস্ট বি লিখবা। তারপরে তুমি বানায় লিখতে পারবা। ফ্যাসিলিটি সম্পর্কে আসলে এটা লিখে দিও। যদি ফ্যাসিলিটি লেখা থাকে, ফ্যাসিলিটি 17টার মতো আছে। ক্যান্টিন, লাইব্রেরি, কম্পিউটার ক্লাব, তোমার ওই হোস্টেল সম্পর্কে, ক্লাসরুম সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি। যে নামটা আসবে এই ক্যান্টিনের জায়গায় ওই নামটা লিখে দিবে, দ্যাটস ফাইনাল, হুবহু 10-এ 10। আর যদি ফ্যাসিলিটি ছাড়া ভিন্ন কিছু আসে তাহলে তুমি এটুকু লিখে দিও, আর বাকি মাঝখানের লাইনটুকু তুমি লিখতে পারবে না, একটু বানায় পারলে দিও, নাহলে চুপচাপ রেখে দিও। কিন্তু শেষের যে লাইনটা আছে, উই therefore pray and hope that you would be kind enough to grant us for setting up in your school, কলেজ না কিন্তু স্কুলের জন্য, and oblige thereby we remind sir your obediently, তোমার নামটা লিখে দিবা, ক্লাস রোল থাকলে ক্লাস রোল লিখে দিবা। সবার পক্ষ থেকে যদি বলে, যেমন ফ্যাসিলিটি, ক্লাসরুম, ফ্যাসিলিটি, সেটিং আপ, এই সমস্ত ক্ষেত্রে অন বিহেল্প অফ দ্য স্টুডেন্ট, পিকনিক, এগুলোর ক্ষেত্রে শেষের লাইনটা লিখতে হয়। স্টাডি ট্যুর, পিকনিক, সকল প্রকার ফ্যাসিলিটি, সকল প্রকার সেটিং, এগুলো সম্পর্কে যদি থাকে তাহলে শেষের এই লাইনটা লিখতে হয়, অন্য কারো ক্ষেত্রে লিখতে হয় না। তো আমি যেটুকু বললাম অ্যাপ্লিকেশনের প্রথমের 2 লাইন, শেষের 3 লাইন, এই 2 লাইন, আর এই যে বাকি অংশটুকু আর উপরের অংশটুকু যদি লিখে দিতে পারো, মাঝখানে যদি নাও লেখো, তাও তুমি 10-এর মধ্যে 5 পাবা। মাস্ট বি, এর যেটাই আসুক না কেন। আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, এখন সিভি সম্পর্কে আমি পরবর্তীতে একটা ক্লাস দিব, সেই ক্লাসে দেখে নিও যে সিভি কেমনে লিখতে হয়, প্যারাগ্রাফ কেমনে লিখতে হয়। একটা লিখে দিম কমন, ওটা তুমি যেহেতু পারো না তাহলে তোমার জন্য অটোশিট বাধ্যতামূলক, ওটা হুবহু লিখে দিও। এতটুকু বলতে পারি, তুমি এখানে যদি সিভিতে যদি 8 থাকে তুমি 6 পাবা, প্যারাগ্রাফ যদি তোমার 10 থাকে তুমি মিনিমাম হলে 6 বা 5 পাবা, কম্পোজিশন 12 থাকে সেখানে নিশ্চিত তুমি 6 পাবা। মানে নাই মামার চেয়ে কান্না মামা ভালো, অন্তত পাস করতে পারবে। আমি যে মার্ক গুলা বললাম তুমি যদি এইভাবে চলো, নিশ্চিত তুমি পাস করবে, এতটুকু বলতে পারি। নেক্সট সেকেন্ড পেপার নিয়ে আলোচনা